ঈদে বাড়ি ফিরতে ভোর থেকেই রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। সবার মধ্যে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। মা বাবা, দাদু, মা বাবা সবাইকে একসাথে আনন্দে ঈদ করার জন্য অনেক 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 মজা হবে। এত কষ্ট করে যাচ্ছি, এত কষ্ট কিছুই মনে হবে। খুব মজা করব, ওখানে আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে, খুব মজা হবে। বাবা মার সাথে ভালো ঈদ কাটবে, অনেকদিন পরে যাওয়া হচ্ছে। সবার সাথে বাড়িতে যাচ্ছে, অনেক ভালো লাগছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি বিথি হক। এবার অন্যান্য শিশু সংবাদ। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের অর্ধশত স্থান দখলদারদের কবলে। ঈদে তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা, উচ্ছেদের ঘোষণা কর্তৃপক্ষের। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে লঞ্চ, স্পিডবোটে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। ঈদে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। আওয়ামী লীগের 69তম জন্মদিন আজ। দলীয় নেতারা জনগণের স্বপ্ন পূরণের সক্ষমতার দাবি করলেও অনেক বিশ্লেষকের মতে প্রতিষ্ঠাকালীন আদর্শের জায়গায় নেই দলটি। টিসিবির দেশব্যাপী খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ। সংস্থাটির চাহিদা নেই বললেও মানতে নারাজ ডিলাররা। ইবাদত বন্দেগী আর জিকির আসকারে পবিত্র লাইলাতুল কদরের মহিমান্বিত রাত পার করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। শুরুতেই ঈদে ঘরে ফেরার খবর। ঈদ আনন্দ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। জড়ো হয়েছেন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, বাকি এখনো 2 থেকে 3 দিন থাকলেও কিন্তু আমরা রেল স্টেশনগুলোতে যেসব যাত্রীরা এখন অপেক্ষমান আছে গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাওয়ার জন্য, তাদের চোখে মুখে কিন্তু আমরা ঈদের আমেজ লক্ষ্য করেছি। আমরা ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে আছি। এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি, গভীর রাত থেকে অনেক যাত্রী এখানে অপেক্ষা করেছেন। আর যেসব ট্রেন এখন ছেড়ে যাচ্ছে, ট্রেনই আমরা দেখতে পেয়েছি যে অতিরিক্ত যাত্রী চাপ দেখতে পেয়েছি। ট্রেনের ভেতরে পর্যাপ্ত যাত্রী এবং একই সঙ্গে ট্রেনের ছাদ উপচে যাত্রী যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। এখন আপনারা দর্শক যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি চিলহাটি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, যেটি চিলহাটির উদ্দেশ্যে 8টায় যাওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এটি ছেড়ে যাবে। আমরা কমলাপুর রেল স্টেশনে এসে যেমনটা দেখতে পেয়েছি, আজ গতকালকের মতোই কিন্তু একই অবস্থা। প্রত্যেকটি ট্রেনই কিন্তু মোটামুটি যথাসময়ে ছেড়ে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে অর্থাৎ 7:30টায় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়, একদম যথাসময়ে ছেড়ে গেছে। আর আমরা এখানে এমন দেখতে পেয়েছি যে কিছু কিছু যাত্রী আছে যারা একটু দেরি করে এসেছে, তারা কিন্তু ট্রেন মিস করেছে। এই জন্য আমরা এখানে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যে নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে, এখন যেহেতু কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে না, সেহেতু তারা বলেছেন যে যেসব যাত্রীরা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাবেন তারা যেন যথাসময়েই রেল স্টেশনে চলে আসে এবং সেই যেন ট্রেনে উঠে পড়ে। ট্রেনটি 7:45 অর্থাৎ 1:30টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটি এখনো ছেড়ে যায়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। 7:45 অর্থাৎ 1:30টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল চট্টগ্রামের উদ্দেশ্যে। অভিযোগ করেছেন যে অনেকেই টিকিট না কেটেই, যাদের অগ্রিম টিকিট কাটা ছিল না, তারাও ট্রেনে আজকে ভ্রমণ করছেন, যেহেতু ঈদে তো বাড়ি যেতেই হবে এই জন্য। আর এই কারণে আজকে প্রচন্ড ভিড়, একদম গাদাগাদি অবস্থা। প্রত্যেকেই অনেক গরম এবং তাদের একটু ক্লান্তি বা কষ্টের কথা আমাদেরকে জানিয়েছেন। যদিও এই কষ্টের পরও যে যারা যেতে পারছেন, এই জন্য তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এর কষ্টের মধ্যেই তাদের আনন্দ, যাতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারবেন। আর আপনি জানেন যে এবার রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু মহাপরিকল্পনা আমাদেরকে বলেছেন যে এর কষ্টের মধ্যেই তাদের আনন্দ, যাতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারবেন। আর আপনি জানেন যে এবার রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু
পরিকল্পনা নিয়েছে নির্বিঘ্নে যাত্রী পরিবহনের জন্য। তারা এবার পুরো দেশে ঈদ উপলক্ষে প্রায় 30,000 অতিরিক্ত যাত্রী প্রতিদিন তারা বহন করছে এবং ঢাকা থেকে অতিরিক্ত যাত্রী বহন করছে প্রতিদিন 6,000। এছাড়া যুক্ত করা হয়েছে অতিরিক্ত বগি, আর অতিরিক্ত বগি যেহেতু যুক্ত করা হয়েছে সেহেতু আমরা দেখতে পেয়েছি যে কমলাপুর রেল স্টেশনে এখন অনেকে টিকিট কাটছেন, টিকিট কেটে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমার হাতে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ খবর। চট্টগ্রামেও একই অবস্থা, সেখান থেকেও মানুষজন তাদের গন্তব্যে যাচ্ছেন। এখন এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। চলে যাচ্ছে সেখানকার খবর জানতে পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ বাপ্পি। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু নির্ধারিত সময়ে চট্টগ্রামের যে রেল স্টেশন সেই রেল স্টেশন ছেড়ে গেছে। আমরা দেখেছি সকাল থেকে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ঠিক 7টায় ছেড়ে গেছে। এরপর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশ্যে 7:20 সাগরিকা চাঁদপুরের উদ্দেশ্যে 7:30 ছেড়ে গেছে। এছাড়া আমি যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টল এক্সপ্রেস, কিছুক্ষণের মধ্যে এটিও কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু প্রতিটি ট্রেনে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সবাই কিন্তু তাদের প্রিয়জনের সাথে পরিজনের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা বাড়িতে ফিরছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুধু ট্রেনের ভিতরে নয়, ট্রেনের ছাদের উপরেও কিন্তু প্রচন্ড ভিড় ছিল সাধারণ মানুষের। সবাই চায় অন্তত ঈদের সময় তাদের যে প্রিয়জন, যাদের যে কাছের মানুষ, তাদের প্রিয়জনের সাথে ঈদ পালন করতে। যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে গতকাল থেকে, সে কারণে আজকে চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমরা দেখেছি ঠিক 7:20 7:30 যে ট্রেনগুলো ছেড়ে গেছে প্রতিটি ট্রেনেই কিন্তু বিভিন্ন জায়গার গন্তব্যের প্রচুর যাত্রী ছিল। এবং আমরা জানি প্রতি বছর চট্টগ্রাম থেকে ঈদ পালন করতে কিন্তু কয়েক লাখ মানুষ চট্টগ্রামের বাইরে যায়। তো সেক্ষেত্রে এবারও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আমরা দেখেছি প্রচুর মানুষ কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে। তো কিছুক্ষণ আগে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এবার কিন্তু প্রতিটা রেলের সাথে অতিরিক্ত বগি সংযুক্ত করা হয়েছে। যে ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে তাদের সাথেও কিন্তু অতিরিক্ত বগি সংযুক্ত ছিল। এছাড়া আজকে দুটি বিশেষ ট্রেন রয়েছে, একটি 11:30 চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর একটি 3:20 তাও বিশেষ ট্রেন, সেটিও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া যারা যাত্রীরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তাদের কথা বিবেচনা করে কিন্তু এখানে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার রয়েছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে, এছাড়া গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কাজ করছে, তিনি আমাদেরকে জানিয়েছে। এছাড়া তিনি বলছেন যাত্রীরা যাতে নিরাপদে তাদের যে প্রিয়জনের উদ্দেশ্যে যারা যে যাবেন তার নিরাপত্তা করার জন্য এখানে কিন্তু 54টি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে এবং সার্বক্ষণিক তা মনিটরিং করা হচ্ছে, যাতে এখানে যারা যাত্রী আছে যারা প্রিয়জনের সাথে ঈদ কাটাতে যাবেন তারা যাতে অনেকটা নির্বিঘ্নে যেতে পারেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যে কোনো ধরনের চাঁদাবাজি, যে কোনো ধরনের টিকিট কালোবাজি রোধ করতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। শফিক। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানছিলাম আমরা, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। অন্যদিকে বাস এবং লঞ্চে করে বাড়ি ফিরছেন নগরবাসী। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি হাবিবের কাছে। হাবিব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাস টার্মিনালে, যেখান থেকে ঢাকা থেকে বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ ময়মনসিংহ এবং নেত্রকোনা, শেরপুর এইসব এলাকায় কিন্তু এখান থেকে বাস ছেড়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সকাল থেকে আমি এখানে অবস্থান করছি এবং সকাল থেকে যে চিত্রটি এখানে দেখেছি, সকাল সেই ফজরের নামাজ আজানের পর থেকেই কিন্তু এখানে ঘরমুখো মানুষ কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখনও আপনারা বেলা এখন আর সকাল 8টা বাজে, তারপরেও কিন্তু সেই 3-4 ঘন্টা তারা অপেক্ষমান রয়েছে যে গাড়ির অপেক্ষায়। যারা আগে থেকে টিকিট কাটতে পারেন নাই তারাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। আর দূরপাল্লার যে সমস্ত যাত্রীরা রয়েছেন, বিশেষ করে শেরপুর, নেত্রকোনা সেই সব এলাকার বেশ কিছু যাত্রী আমাদেরকে অভিযোগ করেছেন যে তাদের কাছ থেকে যে নির্দিষ্ট ভাড়া সেইটার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমনটি তারা অভিযোগ করেছেন। তবে এখানে ট্রাফিক পুলিশের ঢাকা উত্তরের যে ডিসি প্রবীর কুমার ছিলেন, তাকে আমরা অভিযোগটি জানিয়েছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আমরা অভিযোগ পেলে সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা
ব্যবস্থা নিব। আর এখানকার যাত্রীদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখেছি, অনেকেই দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা বলছেন যে অনেকটা সোনার হরিণ পেয়েছি আমরা, কারণ তাদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে তারা তাদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা যে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে বেরিয়েছেন, অর্থাৎ তাদের সেই ইচ্ছা পূরণ হবে এরকম ইচ্ছা নিয়েই কিন্তু তারা এই টার্মিনালে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখনো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং তাদের সেই প্রত্যাশিত টিকিট তারা পাবেন এমনটি তারা প্রত্যাশা করছেন তাড়াতাড়ি। তবে এখানকার যাত্রীদের যে দুর্ভোগের চিত্র কিছুটা রয়েছে। এখানকার ছোট ছোট বাচ্চারা যারা সপরিবারে এখানে এসেছেন, ছোট ছোট বাচ্চা, তাদের কষ্টের কথা একটু না বললেই নয়, কারণ তারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন। তো এই ছিল মহাখালীর ঘরমুখো ফেরা মানুষের চিত্র। এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন আমাদের রিপোর্টার সাতিলা, সেখানকার ঘরমুখো মানুষের যে চিত্র সেখানে দেখবার জন্য আমরা সেখানে চলে যাচ্ছি। হাবিব, এখানকার যে অবস্থাটি রয়েছে সেটি হচ্ছে আসলে যে আমরা যেমনটি আগের ঘন্টায় জানিয়েছিলাম যে ভিড়টি আসলে বাড়ছে। সকালের দিকে কিন্তু একটা বেশ চাপ থাকে এই লঞ্চের যারা লঞ্চে করে যারা বাড়ি ফেরেন তাদের। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়টি কিন্তু কমে আসেনি, কারণ আসলে ঈদের সময় আসলে সবসময় ভিড়টি লেগে থাকে। আর আজকে যেহেতু লঞ্চের জন্য সরকারি ছুটির পরে কালকে রাতের দিকে যারা ফিরেছেন তারপরে কিন্তু আজকে সবচেয়ে বড় ভিড়টি থাকবে লঞ্চে, নৌপথে যারা আসলে দক্ষিণাঞ্চলে যান তাদের। তো সেই ভিড়টি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং এই ভিড়ের মধ্যে আসলে আমরা যেমন সরকারি চাকরিজীবীদের পাচ্ছি, তেমন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী বা গার্মেন্টস কর্মী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আসলে কাজের কারণে তাদের জীবিকার কারণে আসলে রয়েছে। এবং এখন আজকে যেহেতু আমরা ঈদের ছুটির মধ্যে আসলে পড়ে গেছি, কারণ হচ্ছে যে আজকে সাপ্তাহিক ছুটি, সেই ছুটির কারণেই আসলে একটি বাড়তি দিন পাওয়া গেছে। সেই দিনটি আসলে কাজে লাগাতে চাচ্ছেন ঘর ফেরা মানুষ, কারণ তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব প্রিয়জনের কাছে ফেরা যায়। আসলে বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং হচ্ছে চাঁদপুর সব লঞ্চগুলো যে ছেড়ে যাচ্ছে, সব দক্ষিণাঞ্চলের মানুষ যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে যাত্রা শুরু করেছেন তার কিন্তু একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। অপেক্ষা করতে হচ্ছে লঞ্চগুলো আসলে নির্দিষ্ট সময়, যে লঞ্চগুলোতে কিছু কিছু লঞ্চে থাকলেও আসলে সব লঞ্চে থাকছে না, কারণ এটা যত যাত্রী হবে, যাত্রীটা যখন যাত্রীর আসনগুলো যখন পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু আসলে লঞ্চটা ছাড়ে। তো এই কারণে আসলে এক ধরনের অপেক্ষা, দ্রুত এসে জায়গাটা দখল করে নেওয়ার চেষ্টা বা সবকিছুর পরেও যাত্রীরা যেটি জানিয়েছেন গতবারের তুলনায় এবারকার লঞ্চ ব্যবস্থাপনা অনেকটাই ভালো। এবং সেই ভালোটা যদি আমরা একটু বলি যে তারা যেটি জানিয়েছেন যে ভোগান্তি, হয়রানি এবং ঘাটে যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যে ঠেলাঠেলি, সেটা কিন্তু তারা এবারটা কম দেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর ঈদে বাড়ি ফেরা মানুষের তো সেই আনন্দ, সেই উচ্ছ্বাস তো আছেই। আর সবচেয়ে বড় কথা যে আবহাওয়াটা আসলে অনুকূল রয়েছে এবং এ কারণে তারা মনে করছেন যে আসলে স্বস্তিতেই তাদের এই যাত্রাটা শেষ করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাসে এবং লঞ্চে করেও ঈদ উপলক্ষে বাড়িতে ফিরছেন সাধারণ মানুষ, নগরবাসী। মহাখালী থেকে আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছিলেন বাসে যারা ফিরছেন তাদের কথা, এবং তারপরে সদরঘাট থেকে জানাচ্ছিলেন সাতিরা শারমিন। দর্শক, ট্রেন ও লঞ্চে ঈদে ঘরমুখী মানুষের হাসি, আনন্দ, ভোগান্তি সবকিছু কাছ থেকে দেখার জন্য তাদের সফর সঙ্গী হচ্ছে সময় সংবাদ। দুইজন রিপোর্টার থাকবেন পুরো যাত্রাপথে। সকালের সময়ের পরের অংশে সরাসরি দেখার আমন্ত্রণ রইল। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করে তিনি একথা বলেন। জনগণের ভোগান্তি সহনীয় মাত্রা রাখার জন্য সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে।
কোনো প্রকার কর্তব্য অবহেলা সহ্য করা হবে না। হাইওয়ে পুলিশ সিভিল প্রশাসন আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ রাস্তায় আছে, থাকবে, এবং ঈদের দিন 8 ঘন্টা বাদে অন্য সবসময় তাদেরকে রাস্তায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এবারকার ঈদ যাত্রা আশা করছি স্বস্তিদায়ক হবে। চালু হতে না হতেই বিভিন্ন স্থানে দখল হয়ে গেছে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক। গাজীপুর থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও বাজার বসে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। মহাসড়ক দ্রুত দখলমুক্ত করতে না পারলে ঈদে তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সড়ক বিভাগ ও পুলিশ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শিগগিরই মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনা রশিদের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক দখল করে গাজীপুর থেকে ময়মনসিংহ শহরের চরপাড়া পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে গড়ে উঠেছে বাস, ট্রাক, রেন্টেকার, সিএনজি, অটোরিকশা, লেগুনা ও পিকআপ স্ট্যান্ড। বাজার আর ভাসমান দোকানপাটও রয়েছে অনেক স্থানে। মহাসড়ক অবৈধ দখলের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল বাণিজ্য চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। রাস্তায় একটু বড় বড় বাজার, জ্যামজট, এর জন্য গাড়ি একটু বড় বড় ব্রেক করতে হয়। পিকআপ স্ট্যান্ড, পরে মাইক্রো স্ট্যান্ড, টাকি স্ট্যান্ড, রোডের উপরে গাড়ি রেখে ওরা এই জায়গারও দখল করে রাখছে মহাসড়ক। রাস্তা যদি এইভাবে দখল থাকে আমরা গাড়ি চালাতে পারবো না, সারাদিন আপ ডাউন করতে পারবো না, যাত্রী খুব দুর্ভোগ হইবে। মহাসড়কগুলি দখল হচ্ছে, এগুলি সরকারি লোকের দলের ছত্রছায়া। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ঈদে মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত মহাসড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে তাদের কাছে সাহায্য প্রার্থনা করব। অবাঞ্ছিত বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড এগুলো যদি না থাকে। সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে, ঈদে গরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শিগগিরই মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের বাধা আমরা অপসারণ করব। এই ক্ষেত্রে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলের সাথে আমরা সমন্বিত উদ্যোগ নেব। ঈদের আগে আমরা এগুলো সবগুলো শতভাগ আমরা উচ্ছেদ করব এবং রোডটাকে কেবলমাত্র যান চলাচলের জন্য আমরা ফ্রি করে দেব। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলা সদরে মহাসড়ক সবচেয়ে বেশি দখল হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সকালের সময় আরো থাকছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর মধ্যে নেই ঈদ আনন্দ, সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন আজ। ৬৮ বছর পেরিয়ে ৬৯-এ পা রাখল ক্ষমতাসীন এই রাজনৈতিক দলটি। ১৯৪৯ সালে ২৩শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামে অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় এই দলটি। প্রবীণ নেতাদের দাবি, জনগণের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে দলটি। তবে কোনো রাজনৈতিক বিশ্লেষকের মতে প্রতিষ্ঠাকালীন আদর্শের জায়গা থেকে ক্রমশ সরে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আরো জানাচ্ছে রোজিনা রোজি। প্রতিষ্ঠার পর থেকেই এদেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলে তখন শেখ মুজিব ছিলেন যুগ্ম সম্পাদক। ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেই নেতৃত্ব দিয়েছে দলটি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘদিন প্রায় নেতৃত্ব শূন্য থাকে দলটি। পরে ১৯৮১ সালে দলের কাণ্ডারির দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে প্রথমে ১৯৯৬, পরে ২০০৯ এবং সবশেষ ২০১৪ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না বলে মনে করেন দলের এই প্রবীণ নেতা। মুসলিম লীগের তখন যে অনাচার, অবিচার, দুর্নীতি ইতিমধ্যে যেটা প্রকাশ পেয়েছে, তার বিরুদ্ধে যে ক্ষোভ, সেটার পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেদিন রোজ গার্ডেনে বশির হোসেন সাহেবের বাসায় মিলিত হন। শেরেবাংলা সেদিন কিছুক্ষণের জন্য সেখানে উপস্থিত ছিলেন। সেইখানে প্রথম
এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। মৌলানা ভাসানীকে সভাপতি করে। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ হাসিনার নেতৃত্বেই কিন্তু আজকে আমরা দেশে বিশ্ব দরবারে সমাদৃত এবং সম্মানিত হচ্ছি। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আওয়ামী লীগ এগিয়ে গেলেও দলটি তার মূল আদর্শের জায়গা থেকে ক্রমশ সরে যাচ্ছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই দলটার ভিতরে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটি ক্রমাগত কমছে, জনগণের সঙ্গে দূরত্বটা বাড়ছে। তার কারণ হচ্ছে এই দলের ভিতরে অনেক স্বার্থান্বেষী মানুষ জায়গা করে নিয়েছেন, বিভিন্ন দল থেকে সেখানে এসে আশ্রয় নিয়েছে, তাদেরকেও জায়গা করে দেওয়া হয়েছে। ফলে আদর্শগত একটা দ্বন্দ্ব এবং সংঘাতও আমি দলের ভিতর লক্ষ্য করছি। আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজধানীর পুরনো ঢাকার এই রোজ গার্ডেন। 1949 সালের এই দিনে এই বাড়িটিতেই জন্মলাভ করেছিল পূর্ব বাংলার মানুষের মুক্তি আন্দোলনের প্রাচীনতম রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এবার ট্রেনের যাত্রাপথে, আগেই বলেছিলাম ঘরমুখী মানুষের যাত্রাপথে ঈদ আনন্দের সঙ্গী হয়েছেন সময় টেলিভিশন। এবার ট্রেনের যাত্রাপথে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী 11 সিন্ধু এক্সপ্রেসে রয়েছেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যাত্রীরা তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ভোর থেকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্টে যে রেলওয়ে স্টেশন রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষ অপেক্ষা করছে কখন আসলে তারা বাড়ি গিয়ে পৌঁছবেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু ভৈরবের উদ্দেশ্যে যাত্রা করেছি এবং যে বগিটিতে আছি সে বগিটিতে অনেকটাই আপনারা দেখতে পারবেন। যদি আমরা একটু দেখাতে চাই, বগির কোনো একটি জায়গাতে এতটুকু পরিমাণ আসলে জায়গা নেই যেখানে আসলে পা রেখে দাঁড়ানো সম্ভব। প্রত্যেকটি বগির আসলে একই অবস্থা। এবং আপনি একটি বিষয় জেনে রাখবেন, যেহেতু সবচেয়ে বেশি মানুষ আসলে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করার জন্য যতটুকু আসলে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব হয় সে অনুযায়ী আসলে যতটুকু স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব সেজন্য আসলে রেলকে বেছে নেন। এবং আপনারা জানেন যে এই ঈদের সময় সবচেয়ে বেশি আসলে যাত্রীদের এক ধরনের চাপ পড়ে এবং একইভাবে কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি বিশেষ করে এয়ারপোর্টের যে স্টেশন সেই স্টেশনের দিক থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছাদের ওপরে আসলে অনেক যাত্রী ভিড় করেছেন। সকলেরই আসলে একটি মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে আসলে স্বজনদের সঙ্গে ঈদে বাড়ি গিয়ে আসলে ঈদ উদযাপন করা। এত কষ্টের পরেও আসলে শেষ পর্যন্ত হয়তো এই কষ্টটা লাঘব হবে যখন আসলে স্বজনদের মুখটা আসলে দেখতে পাবেন। এখান থেকে হয়তো কিশোরগঞ্জ পর্যন্ত যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তবে যেহেতু ছাদে বেশ কিছু যাত্রী রয়েছে, সে বেশ কিছু যাত্রী থাকার কারণে আসলে এখানে যারা আছেন, বিশেষ করে যারা ট্রেনের কর্মকর্তারা আছেন, তারা কিন্তু বলছেন যে নিরাপদে যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্য ট্রেন কিছুটা কোথাও কোথাও ধীর গতিতে আসলে যাচ্ছে। এটির অন্যতম কারণ যেহেতু ছাদে অনেক যাত্রী রয়েছে, সেক্ষেত্রে আসলে তারা যেন কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু তারা বলছেন যে যাত্রীরা আসলে কোনোভাবেই আসলে এটি কন্ট্রোল করা অনেকটা সম্ভব নয়। বিশেষ করে ঈদের সময় আসলে যারা দেশে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং সকলেরই নিরাপদ যাত্রা আসলে হবে এবং নিরাপদে বাড়ি পৌঁছতে পারবেন, এই বিষয়টি আসলে একমাত্র লক্ষ্য করা হচ্ছে। এটি আসলে এখন পর্যন্ত আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, ট্রেনে করে ঈদে ঘরে ফেরা মানুষের সঙ্গী হয়ে 11 সিন্ধু এক্সপ্রেস থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। ঈদে ঘরমুখী মানুষের যাত্রাপথের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, বিধি প্রতি বছর ঈদে ঘরমুখ মানুষের যেই আমরা বাড়ি ফেরার যেই তৎপরতা দেখি বা বাড়ি ফেরার যে আগ্রহ দেখি, ঠিক এবারও কিন্তু আসলে ব্যতিক্রম নয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের চন্দ্রা এলাকায়। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এখন এই সকালবেলা কিন্তু মানুষের যে স্রোত, হাজার হাজার মানুষ কিন্তু এখনো বাড়ি ফেরার যেই তাদের যে আকুতি, প্রিয়জনের সাথে ঈদ করার যে আকুতি, সেই নাড়ির টানে তারা কিন্তু আসলে বাড়ি ফিরছেন।
আর বিথি আরেকটি কথা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে চন্দ্রা এলাকা, মূলত এই চন্দ্রা এলাকা ঢাকা থেকে বের হওয়ার যেই এলাকাটি, এই চন্দ্রা এলাকা দিয়ে কিন্তু মূলত আসলে এখানে মানুষ, ঘরমুখ মানুষ আসলে হোঁচট খায় প্রতি বছরই। কিন্তু আমরা ঠিক এই সকালবেলা এই মুহূর্তে আমরা একটু ব্যতিক্রম চিত্র লক্ষ্য করছি এখানে। আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে জ্যামের যদি কথা বলতে হয়, আসলে জ্যাম একেবারেই নেই বলাই চলে। মূলত গাড়িগুলো বেশ ফাঁকা ফাঁকা অবস্থায় চলছে এবং মানুষজন বেশ স্বাচ্ছন্দ্যেই, বলা যায় যে স্বস্তিতেই ঈদের যে ঘরমুখ এখন পর্যন্ত এই সকালবেলা চিত্র, এটি আপনাকে বলে রাখলাম। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি গাড়ি বাস বেতে অপেক্ষমান রয়েছে এবং এখানকার যে যাত্রীরা রয়েছেন মূলত এই যাত্রীরা কিন্তু এই বাস বেতে আসলে মূলত উঠছেন। আর হাইওয়ে পুলিশের তৎপরতা বলতে যদি বলা যায় বিধি, সেটি হচ্ছে যে এখানে হাইওয়ে পুলিশ একটি কাজ করছে, সেটি হচ্ছে যে রাস্তার উপরে যে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু আসলে তারা সরিয়ে দিচ্ছেন এবং এই বাস বেতে মূলত তাদেরকে নিয়ে আসা হচ্ছে। কারণ হলো যে যাত্রীরা যদি হাইওয়েতে দাঁড়ায় তখনও কিন্তু বাস দাঁড়াচ্ছে এবং এর ফলে কিন্তু যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আর মূলত বাস যেই যানজটের যে আমরা প্রতি বছরই লক্ষ্য রাখি, যেই বাসের যে বিষয়টা, সেটি হচ্ছে যে হাইওয়ের উপরে কিন্তু বাসগুলো যে দাঁড়িয়ে যাত্রী তোলেন, এই দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তো আমরা আশেপাশে এলাকায় খোঁজ নিয়েছি, টঙ্গী এলাকায় মূলত ধীরে ধীরে গাড়ি চলছে, গাজীপুর টঙ্গী এলাকায়। এছাড়া আশেপাশের এলাকাও কিন্তু মোটামুটি বলা যায় যে একই চিত্র। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এবারের যে ঈদ যাত্রা, সড়ক পথ সহ বিভিন্ন পথের ঈদ যাত্রা কিন্তু স্বস্তিদায়ক করার জন্য তাদের যে চেষ্টা, স্বস্তিদায়ক করার জন্য তাদের যেই তৎপরতা, সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জন্য মূলত এই এখন সকালের চিত্র বলা যায় যে এখন পর্যন্ত সকালের চিত্র মূলত স্বস্তিদায়ক এবং বেশ স্বস্তিতেই বলা যায় যে ঘরমুখ মানুষ তারা ঈদের যে যাত্রা, সেই ঈদের যাত্রা তারা আসলে শুরু করেছেন। তো বিথি, এই ছিল চন্দ্রা এলাকা থেকে আমার হাতে সবশেষ। দর্শক, বাসে করে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। সকালের সময় আরো থাকছে। বর্ষায় পূর্ণ রূপ ফিরে পেয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। পাহাড়ের বুকে মিলছে ঝর্ণার দেখা, হাওরে জলমগ্ন মন, পর্যটকরা বিমোহিত। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। দেশজুড়ে সিয়াম সাধনার সাথে সাথে 1 মাস ধরে চলছে তার প্রস্তুতি। প্রিয়জনের জন্য উপহার, বাড়ি ফেরার জন্য টিকিট যুদ্ধ আর রাস্তার হাজারো ছক্কি। তবে সবচেয়ে বড় শঙ্কা প্রকৃতিকে নিয়ে। কেমন হবে ঈদের দিনের আবহাওয়া? রোজা কি 29টা না 30টা হবে? হিসাব কি বলছে? বিস্তারিত থাকছে শাতিলা শারমিনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জু। রোদ আর মেঘের লুকোচুরি লেগেই আছে, কখনো ঝিরিঝিরি, কখনো বা অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। ঈদের দিন ভোর থেকেই ঈদগাহে নামাজের জামাতে সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই সকালের অল্প সময়ে বৃষ্টিও বাদ সাধতে পারে এ আনন্দ আয়োজনে। আবহাওয়া অধিদপ্তর বলছে বড় কোনো ঝড় বা ভারী বর্ষণের সম্ভাবনা নেই দেশ জুড়ে। দেশের মধ্যাঞ্চল মোটামুটি মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট, রংপুর, ময়মনসিংহ ও দক্ষিণের সমুদ্র উপকূলের জেলাগুলোতে। 26 তারিখে সাধারণত জামাতের সময়টায় কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক হিসেব নিকেশ বলছে 25 তারিখেই সম্ভাবনা রয়েছে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার। গোধূলির পর প্রায় 48 মিনিট চাঁদের স্থায়িত্ব থাকার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা আছে 25 তারিখেই। কিন্তু আকাশে যদি মেঘ থাকে বা মেঘলা আকাশ থাকে, সেক্ষেত্রে কোনো জায়গায় যদি দেখা না যায়, 26 তারিখে বাংলাদেশের সব জায়গায় চাঁদ দেখা, বড় চাঁদ দেখা যাবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিবিদদের মতে ধর্মীয় নিয়মের সঙ্গে বিজ্ঞানের এই হিসেব নিকেশের কোনো অসঙ্গতি নেই। তো কোন ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চাঁদটা কিভাবে উঠলে এটা তারপরে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যায়, তো সেটা কোনো কোনো এলাকায় মানুষ দেখে। এখন এই দেখার মধ্যে ঐক্য সাধনটাই হলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। ঈদের ইতিহাস বলছে এই উৎসবটি পালনের মূল উদ্দেশ্য ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, আগেই বলেছি যাত্রাপথে সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে চাঁদপুরগামী একটি লঞ্চে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন। আমরা তার কাছে চলে যাচ্ছি সরাসরি। সুমন, ঈদে ঘরে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষেরা, সেই কারণে কিন্তু আজ ছিলেন বিভিন্ন কেবিন, তারা হয়তো উঠতে পারেননি, কিন্তু এত যাত্রীদের ঘরে ফেরা মানুষের এত চাপ ছিল, সেই চাপ সামাল দিতে না পেরে এখানে লঞ্চ চলাচল কর্তৃপক্ষ রয়েছে, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা রয়েছেন এবং যারা এই লঞ্চ চলাচলের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের নির্দেশনায় কিন্তু এখান থেকে লঞ্চ ছেড়ে বিভিন্ন গন্তব্যে চলে গেছে। দর্শক, যাত্রাপথে সঙ্গী হয়েছিলেন লঞ্চে করে আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সেটি দেখাতে পারলাম না। পরবর্তীতে পারলে হয়তোবা আমরা তার সাথে সংযুক্ত হবে এবং তার সাথে যারা যাত্রাপথে যাচ্ছেন তাদের খবরাখবর জানাতে পারবো। ইবাদত বন্দেগী আর জিকির আজকারে পবিত্র লাইলাতুল কদরের রাত অতিবাহিত করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহিমান্বিত এই রজনীতে ইবাদতে মুশগুল থেকে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় ছিলেন তারা। তারাবির নামাজের মধ্য দিয়ে পবিত্র কোরআন খতম এবং পরে মোনাজাতে মুসল্লিরা গুনাহ মাফ, মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। মুসলমানদের জন্য হাজার রাতের চেয়ে উত্তম রাত পবিত্র লাইলাতুল কদর। মহান আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন এই রাতের গুরুত্ব। তাই এই রাতে ঈশা ও তারাবির নামাজ থেকেই মসজিদে মসজিদে নামে মুসল্লিদের ঢল। জিকির আসকার, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ ও রহমত প্রার্থনা করেন। অভিভাবকদের হাত ধরে প্রার্থনায় শরীক হয় শিশুরাও। অনেক ভালো হয়, স্কুলে ফার্স্ট হয়ে এটা দোয়া করলাম, গুনাহ মাফ চেয়েছি, আমার আম্মু আব্বুর জন্য দোয়া করছি, আমি ভালো মতো লেখাপড়া করতে পারি, আল্লাহ যাতে আমার ভালো পরবর্তীতে যাতে মন বসে দেয়, আল্লাহ আমাদের নামাজ কবুল করলে ইনশাল্লাহ। গুনাহ মাফ, মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। পাশাপাশি মৃত স্বজনদের রুহের শান্তির জন্য দোয়া করেন তারা। দেশ এবং এই জাতি সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে, হুজুরা সুন্দরভাবে দোয়া করেছে, আমরাও দোয়া করেছি। সারা পৃথিবীতে যত মুসলমান আছে সকলের মঙ্গল কামনা করছি, সহ সারা বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করেছি। আল্লাহর কাছে দোয়া করছি যে বেশি দিন আল্লাহ হায়াত করে মুসলমান সবাই যারা আত্মীয় স্বজন কবর আছে তাদেরকে ব্যস্ত নসিব করুক। আমাদের এই দেশ সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাক। তারাবি নামাজের মধ্য দিয়ে পবিত্র কোরআন খতমের পরে আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এতে কান্নায় ভেঙে পড়েন তারা। ভুল ত্রুটি ক্ষমা করে আদর্শ জীবন গড়তে মহান সৃষ্টিকর্তা তাদের সহায় হবেন, এমন প্রত্যাশাই ছিল সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সামনে ঈদ, তাই দম ফেলার সময় নেই রংপুরের বেনারসি শাড়ি পল্লীর কারিগরদের। এক সময়ের হারিয়ে যাওয়া এ পল্লীর কারিগররা দিনরাত ব্যস্ত শাড়ি বুননের কাজে। তাদের তাঁতের তৈরি বেনারসি, জামদানি আর কাতান স্থানীয় চাহিদা মিটিয়েও এখন যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ, কিনছেন তাদের পছন্দের পোশাকটি। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকার জানাচ্ছেন বিস্তারিত। ঈদকে ঘিরে সরব হয়ে উঠেছে রংপুরের প্রত্যন্ত গ্রামীণ জনপদ গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন। প্রতিদিনই দূর দূরান্ত থেকে এখানকার তাঁত শিল্পীদের নিপুণ হাতে তৈরি বেনারসি, জামদানি, কাতান শাড়ি সহ নারীদের নানা পোশাক কিনতে ক্রেতারা আসছেন। গ্রামীণ জনপদের এই কারিগরদের তৈরি পোশাক ক্রেতাদের নজর কাড়ছে, আর দামও অনেকটা কম। নতুনত্ব আছে সব জিনিসে, আর শহরের তুলনায় এখানে যথেষ্ট দাম কম। ঈদ উপলক্ষে আমার তো অনেক আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দেরকে গিফট করতে হয়, সেক্ষেত্রে এখানে আমরা অনেক শান্তিপূর্ণভাবে দেখতে পারি। শহরের গ্যাঞ্জাম পরিবেশ থেকে আমরা নিরিবিলিতে চলে আসি, এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি। তাঁত মালিক এবং বিক্রেতারা বলছেন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকমারি ডিজাইনের নজর কাড়া এসব শাড়ি, থ্রি পিস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দাম তুলনামূলক কম হওয়ায় ঈদের সময় ক্রেতাদের চাপ থাকে অনেক বেশি। ক্রেতাদের কোনো সমস্যা না হয়, এখানে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় এবং গ্যারান্টি সহকারে সব ধরনের পণ্য এখানে আমরা বিক্রি করি। প্রত্যেক বছরের মতো এবারই ভালো বেচা কিনে হচ্ছে এবং সবসময় বেচা কিনে হয় আমাদের বেনারসি পল্লীতে। বাইরের থেকে লোকজন আসে নেয়। কাতান শাড়িগুলো 1100 টাকা থেকে শুরু, আর বিয়ের বেনারসিগুলো 3000 থেকে আপনার 25,000 পর্যন্ত আছে।
কারিগররা বলছেন বছর জুড়ে তারা শাড়ি তৈরির কাজ করলেও ঈদ এলে পণ্যের চাহিদা বেড়ে যায়, এতে মহাজনের পাশাপাশি লাভবান হচ্ছেন তারাও। দেখা যায় আমাদের দিনে কাজ করলে হয় না, রাত্রে করা লাগে। যে কাজ করতে যে আমরা পয়সা পাইতেছি, মহাজনও পাচ্ছে। রংপুরের ঐতিহ্যবাহী এই তাঁতপল্লীতে একসময় 300-র উপরে তাঁত থাকলেও এখন রয়েছে মাত্র 60টি, আর এই শিল্পে এখন কারিগর রয়েছে প্রায় 250। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। নিউ ইয়র্কে বর্ণ, ধর্ম, জাতীয়তা এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে বাড়িওয়ালাদের চরম বৈষম্যের শিকার হচ্ছেন অভিবাসীরা। নিউ ইয়র্ক সিটি কমিশন অন হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে 2017 সালে এ বৈষম্যের হার গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। এদিকে কোনো ধরনের ভয়ে ভীত না হয়ে এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নিউ ইয়র্কে অভিবাসীদের প্রতি বাড়িওয়ালাদের বৈষম্যমূলক আচরণ দিন দিন বেড়েই চলেছে। এই বিষয়ে অভিবাসীদের সচেতন করতে বুধবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক মেয়রের দপ্তর। এতে নগর প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। নিউ ইয়র্কে অভিবাসীদের প্রতি বৈষম্য মেনে নেওয়া হবে না বলে জানান তারা। বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের হয়রানি কিংবা বৈষম্যের শিকার হলে আমাদের জানান, আমরা সবসময় আপনাদের পাশে আছি। বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসীরা বাড়ি ভাড়া নেওয়ার সময় বৈষম্যের শিকার হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বৈষম্যের শিকার হলে আমাদের জানালে আমরা প্রয়োজনে আইনি সহায়তা দিয়ে সাহায্য করব। অভিবাসীদের দুর্ভোগের কথা তুলে ধরেন এক প্রবাসী সমাজকর্মী। ভাড়া বাড়াই দিয়েছে, লিজ রিনিউ করতে চাচ্ছে না, কোনো রিপেয়ার্স করতেছে না। তারপরে অলসো অনেক সময় ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য ওরা হটলাইন, ইমিগ্রেশন হটলাইনকে বলে যে এখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকে, আশা ফিক্স করছে না। প্রবাসী বাঙালিদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন মেয়রের কার্যালয়ে কর্মরত এই বাঙালি নারী কর্মকর্তা। বাসা রেন্ট দিতে চাচ্ছে না, তারপর আপনাদের বাসার অনেক কিছু ফিক্স করছে না, তারপর আপনাদেরকে উইদাউট নোটিসে চলে যেতে বলতেছে। এই ধরনের কোনো সমস্যা যদি হয় সবকিছুর ব্যাপারে আপনাদেরকে অলওয়েজ রেডি টু হেল্প। বাড়িওয়ালাদের বৈষম্যের বিরুদ্ধে বিনামূল্যে অভিবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে 6 কোটি মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য 29 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণার কথা জানানো হয়েছে। আগামী আগস্টে 2টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজ এবং অক্টোবরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সফরকে সামনে রেখে প্রাথমিক দল দিয়েছে বিসিবি, যেখানে নেই কোনো নতুন মুখ। ঘরোয়া লিগে পারফর্ম করা অভিজ্ঞ ক্রিকেটাররা উপেক্ষিতই রয়েছেন এখানে। তবে এনামুল বিজয়, নাসির হোসেনের মতো ঘরোয়া লিগের পারফর্মাররা দলে ফিরেছেন। আগামী 10 জুলাই ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। দলের নিয়মিত সদস্যরা ছাড়াও আছেন আবুল হাসান রাজু, সাইফ উদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, আলামিন, মুক্তার আলী, তানভীর হায়দার এবং সাকলাইন সজীবের মতো ক্রিকেটাররা। আগামী 27 আগস্ট মিরপুরে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাড়ি ফিরতে ভোর থেকে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। সবার মধ্যে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের অর্ধশত স্থান দখলদারদের কবলে। ঈদে তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা, উচ্ছেদের ঘোষণা কর্তৃপক্ষের। কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে লঞ্চ স্পিডবোটে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। ঈদে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। আওয়ামী লীগের 69তম জন্মদিন আজ। দলীয় নেতারা জনগণের স্বপ্ন পূরণের সক্ষমতা দাবি করলেও অনেক বিশ্লেষকের মতে প্রতিষ্ঠাকালীন আদর্শের জায়গায় নেই দলটি।
ইবাদত বন্দেগী আর জিকির আজকারে পবিত্র লাইলাতুল কদরের মহিমান্বিত রাত পার করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।